নেসেসারি যে মেইনটেনেন্স সেটা হচ্ছে কিনা এই বিষয়ে তাদের আর কোনো খেয়াল নেই, এবং সরকারের পক্ষ থেকেও এর কোনো মনিটরিং ছিল না। এই কারণে যেটুকু সোলার প্যানেল লাগানো হয়েছে তারও বেশিরভাগই ইনএফেক্টিভ। এবারে এপ্রিল মাসে দেশের স্বাভাবিকের চেয়ে প্রায় ৭৫.৭% বৃষ্টিপাত হয়েছে, যা 5 বছরের মধ্যে সর্বোচ্চ। যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার কিছু বক্তব্য যে সেকে সেকে বাংলাদেশি মুসলিম যা তাদেরকে পাঠানো হবে। গতকালকে ট্রাম্প আনঅ্যাকসেপ্টেবল বলার পরপরই কিন্তু তেলের দাম বেড়ে গেছে। দর্শক, টাইমস টুডেজ হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে যারা প্রতিদিন পত্রিকা পড়তে পারেন না তাদের জন্যই মূলত এই অনুষ্ঠান। বিশেষ এই অনুষ্ঠানে আমরা টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে প্রতিবেদকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি। ঢাকা শহরে এখন পর্যন্ত সোলার প্যানেল সাকসেসফুল হয় নাই। তো এটা কেন হয়নি এ নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন আমাদের প্রতিবেদক মুবিন। আমাদের ঢাকা শহরে মানে কেন আসলে সোলার প্যানেল সাকসেসফুল না বা হলোই না? এখানে আসলে বেশ কয়েকটা কারণেই কাজ করেছে। প্রথম বা প্রধানত যে কারণটা আমরা খুঁজতে গিয়ে দেখেছি সেটা হলো যে আমাদের এইখানে ঢাকা শহরে আসলে বিল্ডিংগুলোতে রুফটপে সোলার প্যানেল লাগানোর জন্য একটা রেগুলেশন তৈরি করা হয়েছিল। ওই রেগুলেশন তৈরি করার পরে বেশিরভাগের মধ্যে এক ধরনের ধারণা হয়েছে যে আমাদের এখানে বিদ্যুতের কানেকশন নিতে গেলে আসলে সোলার প্যানেলটা দরকার, কিন্তু এটার কার্যকারিতা কি, বা আসলে সোলার প্যানেল লাগালে হচ্ছে আপনি বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন রেগুলারলি, এবং বিদ্যুতের যে বিল সেই বিল থেকে হচ্ছে আপনার সাশ্রয় হবে। ওভারঅল মিলিয়ে সব কিছুর এখানে একটা গ্যাপ ছিল। তো ওই গ্যাপটা আসলে ফুলফিল করার জন্য সরকারের পক্ষ থেকে খুব ভালো ইনিশিয়েটিভ ছিল না, এটা একটা সচেতন করার ক্ষেত্রে। সচেতন করার ক্ষেত্রে। আর আসলে আমাদের এখানে যে পরিমাণ রুফটপ সোলার প্যানেল আসলে স্থাপন করা হয়েছে তা দেখা গেছে যে ঢাকা শহরের মোট বিদ্যুতের চাহিদার তুলনায় ডেইলি জেনারেশন হয়তো সর্বোচ্চ 1.5% থেকে 2%। এইখানে সরকারের পক্ষ থেকে ইনসেন্টিভেরও একটা কমতি ছিল, যে হঠাৎ করে একটা রেগুলেশন তৈরি করে দেওয়া এবং সেটা নিয়ে সচেতনতা তৈরি করার যে ব্যাপার, সেটার জন্য তো মানুষের এক ধরনের প্রণোদনারও দরকার হয়। তো বিশেষজ্ঞদের সাথে কথা বলে আমরা যতদূর বুঝেছি বা অথরিটির সাথে কথা বলে এই ধরনের ইনসেন্টিভ কখনো আসলে দেওয়া হয়নি। মানুষ আসলে এটার গুরুত্ব সম্পর্কে খুব ভালো মতো জানেও না। আরেকটা জায়গা ছিল যে ঢাকার বাইরে কিন্তু আবার সোলার প্রচুর পপুলার, যেহেতু আমরা যাদের কাছে হচ্ছে খোঁজখবর নিয়েছি তারা বলেছেন যে সোলার প্যানেলগুলো বেশিরভাগ সময় ঢাকার বাইরে থেকে কেনা হয়, কারণ বাসাগুলো অনেক দূরে দূরে, আবার একজন মানুষের জন্য একটা বাড়ি। তো আবার চরাঞ্চলগুলোতেও তো বেশিরভাগ মানুষ ব্যক্তিগত ব্যবহারের জন্য সোলার প্যানেল কিনে নিয়ে যান, যেহেতু ঢাকার বাইরে লোডশেডিং এর পরিমাণটাও বেশি। এই একইভাবে যেহেতু ঢাকায় একে হলো লোডশেডিং এর পরিমাণটা কম, আবার আধুনিক প্রযুক্তির সাথে মানুষের পরিচয় বেশি, মানুষজন হচ্ছে আইপিএস কেনে বা জেনারেটর দিয়ে নিজেদের লোডশেডিং যদি হয়, এমনিতেও তো ঢাকা শহরে লোডশেডিং কম হয়, তো জেনারেটর দিয়ে বা আইপিএস দিয়ে তাদের লোডশেডিং এর যে ডিমান্ডটা সেই ডিমান্ডটা তারা ফুলফিল করে নেয়। এগুলো ছিল অন্যতম কারণ। আর আরেকটা ছিল যে আমাদের এখানে সোলার প্যানেলের দাম অনেক বেশি। মানুষের মধ্যে যখন এই ধরনের একটা ধারণা হয়েছে যে আমাদের শুধুমাত্র বিদ্যুতের কানেকশন নেওয়ার জন্য একটা রিকোয়ারমেন্ট, এটা তারা যেটা করেছে যে চিপ যে ইয়েগুলো বা ইনস্ট্রুমেন্টসগুলো সেগুলো কিনে নিয়ে তারা নিজেদের ছাদে বসিয়ে দিয়েছে, যাতে শুধুমাত্র তাদের কানেকশনটা দেওয়া হয়। এরপরে আসলে সোলারের ওই প্যানেলগুলোর কি হলো না হলো, ওগুলো বিদ্যুৎ উৎপাদন করছে কিনা, নেসেসারি যে মেইনটেনেন্স সেটা হচ্ছে কিনা এই বিষয়ে তাদের আর কোনো খেয়াল নেই, এবং সরকারের পক্ষ থেকে এর কোনো মনিটরিং ছিল না। এই কারণে যেটুকু সোলার প্যানেল লাগানো হয়েছে তারও বেশিরভাগই ইনএফেক্টিভ। তো এমনি মোটামুটি এই যে রেগুলেশনের কথা বললেন, এই রেগুলেশন কারা করেছে, কতদিন আগে করেছে? রেগুলেশন আসলে মূল রেগুলেশনটা করে আওয়ামী লীগ সরকারের আমলে বিগত, তো তাদের সময় 2012 সালে একটা রেগুলেশন করা হয়েছিল যে ঢাকা শহরের প্রত্যেকটা ছাদে একটা রুফটপ সোলার প্যানেল লাগানো লাগবেই যদি তার নতুন বিদ্যুৎ কানেকশন নিতে হয়। এরপরে গিয়ে হচ্ছে গত বছরের হাইকোর্টের একটা নির্দেশনা ছিল যে এই জিনিসটা এনশিওর করতে হবে। তারপরে আবার পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড একটা নির্দেশনা জারি করে যে
পরবর্তীতে ডিসেম্বরে গত বছরের, হুম। যে এই রুফটপ সোলার প্যানেল লাগানো নতুন বিদ্যুতের কানেকশনের জন্য রিকোয়ারমেন্ট না, মানুষ প্রত্যেকবারই আসলে এক এক ধরনের নির্দেশনা Policy shift আসছে, করছে। পলিসি শিফট হচ্ছে, কিন্তু এটার পেছনে কোনো ধরনের এক্সপ্লেনেশন বা পাবলিক অ্যাওয়ারনেস জারি করানোর মতো আসলে কোনো ধরনের প্রোগ্রাম কারোরই ছিল না। তো বিদ্যুৎ বোর্ড সেটা থেকে পরবর্তীতে আবার রিভার্ট করেছে। আমাদেরকে বিদ্যুৎ বোর্ডের একজন সদস্য বলেছেন যে বিএনএমসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের যে একটা ইনস্ট্রাকশন আছে, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী রুফটপ সোলার প্যানেল এখন আবার লাগানোর রিকোয়ারমেন্ট বিদ্যুৎ বোর্ড দিয়েছে, মানে একটা প্রভিশন যোগ করেছে। প্রভিশন, হ্যাঁ তারা যোগ করেছে। কিন্তু এইখানে আসলে তারা এক একবার এক এক ধরনের পলিসি নিচ্ছে, এবং সেই পলিসি নিয়ে মানুষের কাছে যে পৌঁছানোর ব্যাপারটা, সেই পৌঁছানোর মতো কোনো ইনিশিয়েটিভ তাদের নাই। এখানে বড় ধরনের পলিসি গ্যাপ, ল্যাক অফ অ্যাওয়ারনেস, পলিসি গ্যাপ রয়ে গেছে। অতিবৃষ্টির কারণে এবার বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের প্রতিবেদক রায়ান তাহরিম। জি, আপনি জেনে থাকবেন যে এপ্রিলের মতো মে মাসও কিন্তু এবার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মাত্রায় বৃষ্টি হয়েছে। আমরা আবহাওয়া অধিদপ্তরের বিভিন্ন আবহাওয়াবিদদের সাথে কথা বলেছি, এবং তারা বলেছে যে এবারের এপ্রিল মাসে দেশের স্বাভাবিকের চেয়ে প্রায় ৭৫.৭% বৃষ্টিপাত হয়েছে, যা ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। তো এছাড়াও কিন্তু বর্তমানে মানে চলতি এই বছরে অর্থাৎ ২০২৫-২৬ অর্থ বছরে দেশের রেকর্ড অর্থাৎ ৫০.৫০ লাখ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছিল, যা গত বছরের চেয়ে ৩.29%। তো এত মাত্রায় তারা তুলনামূলকভাবে এবছর যে ধানের রোপণ, বোরো ধানের রোপণ বৃদ্ধি করার পরও কিন্তু এই যে বৃষ্টিপাতের কারণে প্রায় কিন্তু যে হাওরের জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক আকারে লোকসানের শিকার হচ্ছে যে সেই কৃষকরা। মানে প্লাবন হয়েছে, ধানগুলো ডুবে গেছে পানির নিচে। জি জি জি। তো এখন কি পরিমাণ ধান, সেই হিসেবে যদি আপনি যেহেতু হিসাব চাইলেন, আমি যদি বলি যে প্রাক বর্ষার এই অতিবৃষ্টির খড়গ গিয়ে পড়েছে সুনামগঞ্জে, এছাড়াও পড়েছে কিশোরগঞ্জে, পড়েছে হবিগঞ্জে এবং নেত্রকোনা এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। তো আমি যদি হিসাবটা বলি, সরকারি হিসাব মতে সুনামগঞ্জে প্রায় ৫০,০০০ হেক্টর জমিতে ১,১১০ কোটি টাকা, কিশোরগঞ্জে ১৩,০০০ হেক্টর জমিতে ২৬০ কোটি টাকা, হবিগঞ্জে ১১,৫০০ হেক্টর জমিতে ৩৪০ কোটি টাকা এবং নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৩৮৬ কোটি টাকার ফসল হানি হয়েছে। আচ্ছা, এই ফসল যে হানি হয়েছে এত কোটি টাকার, এই কোটি টাকার হিসাবটা আসলে কিভাবে করেছে, কারা করেছে? এটি মূলত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি আছে বাংলাদেশে, তাদের যে ফিল্ডের যে সরেজমিন বিভাগ রয়েছে তারা মূলত এটি করে থাকে। কোন হিসাবে করেছে, মানে কেজি প্রতি কত টাকা ধরেছে? সরকার যে রেটে ধরেন চাল গম কেনে সেই রেটে, নাকি হচ্ছে এখন বাজার মূল্য যেটা সেটা? এটি মূলত করা হয়েছে তাদের যে উৎপাদন খরচ রয়েছে, এবং উৎপাদন খরচের উপর ভিত্তি করেই আর কি তারা এই হিসাবটা করেছে। এবং উৎপাদন এবার কমে যাওয়ার জন্য খাদ্য ঘাটতির আশঙ্কা বা শঙ্কা তৈরি করছে বলে বিভিন্ন আমাদের কৃষি অর্থনীতিবিদদের সাথেও আমরা কথা বলেছি, তারা এগুলো জানাচ্ছে। এবং পরিস্থিতি সামাল দিতে সরকারকে চাল বা খাদ্যশস্য আমদানির প্রয়োজন হতে পারে বলে জানান তিনি। এবং একই সঙ্গে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। এবং উৎপাদন কমায় ইউনিট প্রতি ধান উৎপাদন খরচ বেড়ে যাওয়া, যেটা আপনি বলেছেন, সেই সঙ্গে সরকারের ধানের যে মূল্য ঘোষণা করেছে তা আমরা দেখছি যে প্রিভিয়াস যে ইয়ারগুলো রয়েছে এবং তার সাথেই পুরো প্রিভিয়াস ইয়ারে যে দামটা ছিল বর্তমানেও সেই দাম, অর্থাৎ কৃষকরা এত লোকসানের মধ্য দিয়েও তারা কিন্তু তাদের যথাযথ যে মূল্য সেটি পাবে না। তো এই মূল্য নির্ধারণ খুবই অযৌক্তিক বলেও কৃষিবিদরা জানাচ্ছে। কোন মূল্য, মানে কত টাকা? এটা হচ্ছে ২০২৪ সালে এটি ছিল ৩৫ টাকা, কেজি প্রতি মূল্য ৩৫ টাকা ছিল। এবং আমরা দেখেছি প্রত্যেক বছরই ১ টাকা বা ২ টাকা বাড়ানো হয়। এবছর সেচের কারণে, সেচের ঝামেলা ছিল, তেল সংকট ছিল, এছাড়াও যে সারের দামও কিন্তু অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে, কিন্তু তবুও কিন্তু সরকার থেকে দাম বৃদ্ধি করা হয়নি। ২০২৪-এ যা ছিল বর্তমানে ২০২৫-এও একই দাম নির্ধারণ করা হয়েছে ক্রয় মূল্য হিসেবে। হ্যাঁ, সেটা তো মানে সরকারের যে খাদ্য এবং পরিধারণ কমিটি যে রেটটা সেট করে, কিন্তু এখানকার রেট, মানে আমি হাওরের যে ক্ষয়ক্ষতি হয়েছে যে পরিমাণ ধানের, সেই রেটটা কারা সেট করেছে, কত টাকা সেট করেছে? আপনি বললেন উৎপাদন, তাহলে উৎপাদন যদি হয় সেক্ষেত্রে মানে
তার একজন কৃষক তার উৎপাদন খরচ তাকে দিয়েছে সরকার, কিন্তু সেই ধান বিক্রি করে তার তো কিছু প্রফিট হইতো, সেটা তো দেয়নি। না, বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছে যে হাওর অঞ্চলগুলোতে সহায়তা প্রদান করা হবে, কিন্তু বর্তমানে এখনো আমরা সেই সহায়তার পরিমাণটা দেখতে পাইনি বা অফিসিয়ালি জানানো হয়নি। আমাদের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ হলো, পশ্চিমবঙ্গে বিজেপির প্রার্থী জেতার পর সেখানে কি ধরনের অবস্থা তৈরি হয়েছে, এসব অবস্থা বাংলাদেশের রাজনীতিবিদরা নজর রাখছে এবং বাংলাদেশের রাজনীতিবিদরা বলছেন যে তারা চান বাংলাদেশের সাথে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক আগে ছিল সেটা স্বাভাবিক থাকবে এবং দুই দেশের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ সেটি চলমান থাকবে। এ বিষয়ে প্রতিবেদন করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলাম। সাইফুল, এমনি কি ধরনের প্রতিক্রিয়া আমাদের রাজনীতিবিদরা দেখাচ্ছেন বা বলছেন, কি তারা কি মনে করছেন যে মানে ইন্ডিয়াতে যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে তারা কি বলতে চান? জি, ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য। আপনি যেটিতে শুরু করেছিলেন যে বিধানসভা নির্বাচনে বিজেপি একবারেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সেখানকার সর্বশেষ পরিস্থিতি কী এবং রাজনৈতিক কর্মকাণ্ড সেখানকার সংখ্যালঘু মুসলিমদের উপরে কোনো নির্যাতন হচ্ছে কিনা, ইতিমধ্যে বেশ কিছু নির্যাতনের ঘটনা ঘটেছে। এসব বিষয়ে বাংলাদেশের যে বড় কয়েকটি দল রয়েছে, বিশেষ করে সরকারি দল বিএনপি, বিরোধী দল জামাত সহ ইসলামী দলের বেশ কয়েকজন নেতার সাথে আমরা কথা বলেছি। তারা আসলে এই বিষয়ে কী ভাবছেন, তাদের বক্তব্য এরকম যে প্রতিবেশী দেশ ভারত সে তার অভ্যন্তরীণ বিষয় নিয়ে নিজেই ভাববে, তবে মুসলিম ইস্যুতে সংখ্যাগরিষ্ঠ হিন্দু অধ্যুষিত দেশে সেখানকার মুসলিমরা যে নির্যাতনের শিকার হবে, প্রতিবেশী দেশ যেহেতু মুসলিম, সেটা তারা কোনোভাবেই মেনে নেবেন না। তবে এমন কোনো কর্মকাণ্ড বাংলাদেশ থেকেও তারা করতে চান না যেটি এক ধরনের অস্থিরতা তৈরি হবে, সীমান্ত উত্তেজনা বাড়াবে, দুদেশের পারস্পরিক যে শ্রদ্ধাবোধ কূটনৈতিক সম্পর্ক সেটিতে কোনো ধরনের প্রভাব পড়বে, এটি কোনো রাজনীতিবিদ চান না। তারা চান কূটনৈতিক জায়গায় থেকে ভারতের যেহেতু নির্বাচিত সরকার, তারা যেহেতু মানুষের ভোটে নির্বাচিত হয়েছে বিজেপি, তাদের কাছে বলার জায়গা আছে যে তারা অবশ্যই গণতান্ত্রিক আচরণ করে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সহাবস্থান বজায় রেখে ভারত যেন পথ চলে। আমরা শুনলাম যে মানে বর্ডারে কাঁটাতারের বেড়া দেয়া একটা সিদ্ধান্ত এটিও খুবই, নিয়েছে। আপনি জানেন যে বর্ডারে কাঁটাতারের বেড়া রয়েছে, কিছু জায়গায় নেই, এরকম বেশ কিছু জায়গায় সেখানে নতুন করে কাঁটাতার নির্মাণের যে প্রক্রিয়া সেটি শুরু করতে যাচ্ছে বিজেপি। এটি বিজেপি নির্বাচনে একটি তাদের কমিটমেন্ট ছিল যে তারা সরকার গঠনের পরপরই এই বিষয়ে কাজ করবে। সে বিষয়ে জমি অধিগ্রহণ 45 দিনের ভিতরে করার জন্য তারা একটি প্রক্রিয়া শুরু করেছে, ইতিমধ্যে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। এই বিষয়েও বেশ উদ্বিগ্ন বাংলাদেশে কিছু বিষয় আছে, যদিও কাঁটাতারের বেড়াটা দুই দেশকে পৃথক করেছে, তারপরেও এখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক কিছু রয়েছে, সীমান্তে উত্তেজনার যে বিষয় রয়েছে। বিশেষ করে বিজেপির যিনি এখন মানে মুখ্যমন্ত্রী ভারতের শুভেন্দু অধিকারী, যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার কিছু বক্তব্য যে সেকে বাংলাদেশি মুসলিম যা তাদেরকে পাঠানো হবে, পুশ ব্যাক করার যে বিষয়টা, সে বিষয়ে বাংলাদেশের রাজনীতিবিদরা বেশ উদ্বিগ্ন যে আসলে শুধুমাত্র মুসলিমদের দাঁড়াতে বা এখান থেকে মানে সরিয়ে দিতে এই ধরনের কোনো প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে কিনা, কিংবা তাদের উপর নির্যাতন আরও সামনে বাড়বে কিনা, এ ধরনের উদ্বেগ রয়েছে অনেকের মাঝে। আমরা সরকারি দলের সাথে কথা বলেছি, বিরোধী দলের সাথে কথা বলেছি, শীর্ষ নেতারা যারা বলছেন। বিএনপির পক্ষ থেকে কি বলা হচ্ছে? আপনি জানেন যে সচিবালয়ে একটি বক্তব্যে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ধর্মমন্ত্রী কথা বলেছেন। তিনি বলেছেন স্পষ্ট করে যে ভারতের কাছে গণতান্ত্রিক আচরণ আশা করে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে যেটুকু বলা যায় যে মানে সহাবস্থান বজায় রাখার যে বিষয়টি সেটি সরকার প্রত্যাশা করে। একই সঙ্গে বাংলাদেশে কোনো যেন উগ্রবাদী আচরণ না হয় সেটি বিএনপি নেতারা এবং মন্ত্রীরা বারবারই বলার চেষ্টা করেছেন যে পশ্চিমবঙ্গের ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের জন্য যারা আমাদের যারা সংখ্যালঘু রয়েছেন তারা যেন কোনোভাবে নির্যাতনের শিকার না হয়, এই বিষয়টি সবাই গুরুত্ব দিয়েছেন। আমরা ভিন্ন ইসলামী দলগুলোর নেতাদের সাথে কথা বলেছি, জামাত ইসলামী নেতাদের সাথে কথা বলেছি, জামাত কি বলছে, মামুনুল হকের সাথে কথা বলেছি, যিনি খিলাফত মজলিসের আমির। তাদের স্পষ্ট বক্তব্য যে মামুনুল হককে দল ইতিমধ্যে প্রতিবাদ সভা করেছেন বাইতুল মোকাররমের সামনে। তারা বলছেন তারা প্রতিবাদ অব্যাহত রাখবেন, কোনোভাবেই কূটনীতিক সম্পর্ক টানাপোড়েন সৃষ্টি হয় এমন কোনো কাজ করবে না, এরকম তারা বারবারই বলার চেষ্টা করছেন। মামুনুল হকের কথা খুব স্পষ্ট, সেটি হচ্ছে যে কূটনৈতিক সম্পর্ক যেমন জোর দেওয়া উচিত, পুশব্যাক করতে না পারে তার জন্য যেমন সীমান্তে পাহারা বসানো উচিত খুব সূক্ষ্মভাবে এবং দৃঢ়ভাবে। একই সঙ্গে
ভারত যেন কোনো ক্রমেই দুই দেশের সম্পর্ক নষ্ট হয় সাম্প্রদায়িক ইস্যুতে, সেটি যেন না করে। যেটুকু তার বক্তব্য ছিল, অনেক ইতিমধ্যেই বিজেপি সরকার গঠন করার পরে বেশ কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি কিংবা সীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য পুনরাবৃত্তি এমনি না কি হয়। মামুনুল হকের যে দল বাংলাদেশ খেলাফত মজলিস, তারা কি সীমান্তবর্তী এলাকায় আন্দোলন বা কোনো র্যালি করার চিন্তা ভাবনা আছে এরকম কোনো? আপনি জানেন যে রোববার তাদের একটি প্রতিবাদ কর্মসূচি ছিল, সেখান থেকে ইসলামী দলগুলোর বক্তব্য যখন শুরু হয় তখন বেশ গরম বক্তব্যই তারা দিয়ে কর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা করে। ধর্মীয় বিষয় যেহেতু ধর্মীয় মানুষের এক ধরনের সেন্টিমেন্টও থাকে, সেখানে এরকম কিছু বক্তব্য দিয়েছেন। কিন্তু আমাদের সাথে আমাদের রিপোর্টে কথা বলার সময় উনি খুবই কূটনৈতিক বিষয়টা থেকে খুবই গুরুত্ব দিয়েছেন। তিনি কথা বলেছেন যে সহাবস্থান বজায় রাখার ক্ষেত্রে। তারপরেও বলেছেন যে যেটুকু বিজেপি বাড়াবাড়ি করছে সেখান থেকে যদি সরে না আসে বিজেপি, তাহলে আমরা অবশ্যই আমাদের প্রতিবাদ, শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত রাখবো। দর্শক, ইরান যুদ্ধ চলছে, এর মধ্যে আমরা একটা যুদ্ধবিরতি আভাস পেয়েছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে এখন পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। এ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিবেদক শাহরিয়ার জামান। জামান ভাই, কি ধরনের মানে কমপ্লেক্সিটি এখন তৈরি হচ্ছে নতুন করে? ধন্যবাদ। যুদ্ধবিরতি তো চলছিল এপ্রিল মাসের প্রথম থেকেই। যুদ্ধবিরতি চলছিল দুই পক্ষের ভিতরে, বিশেষ করে ইরান এবং আমেরিকার মধ্যে। এর মধ্যে লেবাননে কিন্তু ইসরায়েলের অ্যাটাক এটা কিন্তু কন্টিনিউ করছে। সেটা আলাদা অ্যাসপেক্ট। আমরা শুধু ইরান এবং আমেরিকার যে যুদ্ধ পরিস্থিতি সেটা নিয়ে একটা আভাস চলছিল যে প্রস্তাব পাল্টা প্রস্তাব এইটার ভিতরেই ছিল। শেষ যেটা ছিল যে গত রোববার ইরানের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল থ্রু পাকিস্তানের মাধ্যমে। তারা একটা প্রস্তাব পাঠিয়েছিল যে যুদ্ধটাকে কিভাবে থামানো যায়। সেই প্রস্তাবে যেটা মিডিয়াতে যেটা এসেছে যে এক নম্বর ছিল যে একটা গ্যারান্টি ক্লজ, যে এই ধরনের অ্যাটাক আর কখনো হবে না, বা আমেরিকা বা ইসরায়েল এই ধরনের আক্রমণ আর কখনো করবে না ইয়ার উপরে, সেটা একটা বিষয়। আর দুই নম্বরে একটা ছিল যে রিপারেশন, ক্ষতিপূরণ দিতে হবে ইরানকে। আর একটা যেটা ছিল যে স্ট্রেইট অফ হরমুজ, যেটা একটা এখন সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সেটার উপরে যে ইরানের যে সভরেন্টি বা সেটার যে অধিকার, পূর্ণ অধিকার, সেটাকে তারা সেই দাবিটাও তারা করেছিল। তো স্বাভাবিকভাবে গতকালকে যেটা আমরা দেখলাম যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব উনি এই প্রস্তাবকে কিন্তু পুরোপুরি টোটালি আনঅ্যাকসেপ্টেবল হিসাবে এটাকে নাকচ করে দিয়েছেন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই যুদ্ধ সহসা যুদ্ধ এখন অবশ্যই বিরতি চলছে, তবে এই পরিস্থিতির সহসা কোনো উন্নতি, বিশেষ করে যে স্ট্রেইট অফ হরমুজে যে জাহাজ চলাচলের যে বিষয়টা, সেটা সহসাসে যে শুরু হবে সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ইন দ্য মিন টাইম এই সপ্তাহে দুটো বড় ঘটনা ঘটতে যাচ্ছে। একটা হচ্ছে গিয়ে মার্কিন প্রেসিডেন্টের চায়না সফর। 14 তারিখে এই বৃহস্পতিবারেই উনি মার্কিন প্রেসিডেন্ট চায়না সফরে যাচ্ছেন বেইজিংয়ে, প্রেসিডেন্ট শিয়ের আমন্ত্রণে। ধারণা অবশ্যই, এবং এটা আলোচনা হবেই, ইরান ইস্যুটা নিয়ে সেখানে একটা বড় ধরনের আলোচনার এখনই আমরা সেরকম শুনতে পাচ্ছি যে বড় ধরনের একটা আলোচনা হবে। আর দুই নম্বর যেটা হবে সেটা হবে দিল্লিতে ব্রিক্স, BRICS, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা এবং প্লাস আরও বেশ কয়েকটা দেশ আছে সেখানে নতুন জয়েন করেছে, তাদের ফরেন মিনিস্টারের মিটিং। সেখানে যেটা শোনা যাচ্ছে যে ইরানের ফরেন মিনিস্টার হয়তো জয়েন করতে পারে। সেখানেও এই যুদ্ধটা নিয়ে আলোচনার একটা বড় ধরনের সুযোগ হয়তো বা থাকবে। ইন দ্য মিন টাইম যেটা গতকালকে মিডিয়াতে খুব বড় আকারে এসছে যে ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি একটা বড় ধরনের ইঙ্গিত দিয়েছেন যে যুদ্ধটা কন্টিনিউ করবে। ইন্ডিয়া অনেক বড় দেশ, তাদের অ্যাবজর্পশন ক্যাপাসিটি অনেক বেশি, কিন্তু তারপরেও গতকালকে যেটা মোদী সাহেব বলেছেন, বেশ কয়েকটা আহ্বান জানিয়েছেন উনি তার জনগণকে। এক নম্বর হচ্ছে গিয়ে যে গোল্ড তারা যেন 1 বছরের জন্য না কেনে। দুই নম্বর, এমনকি উনি এটাও বলেছেন যে আমরা যে ভোজ্য তেল, যেটা আমরা খাবারের তেল, এডিবল অয়েল, সেটার কনজাম্পশন কমানোর কথা বলেছে। ফার্মারদের উদ্দেশ্যে বলেছে যে ইম্পোর্টেড যে ফার্টিলাইজার, সেটার উপরে ডিপেন্ডেন্ট যেন তারা এই বছরটা অন্তত না হয়। এমনকি উনি এটাও বলেছেন যে ওয়ার্ক ফ্রম হোম, যেটা আমরা কোভিড পিরিয়ডে দেখেছি, ওটাও যেন আবার পুনরায় চালু হয়। তার কথা থেকে একটা বড় ধরনের ইঙ্গিত পাওয়া যায়
যেহেতু তাদের ইন্টেল নেটওয়ার্ক অনেক বড় বা তাদের কাছে বিভিন্ন ধরনের তথ্য আছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে এই সহসা এই যুদ্ধ থামবে বলে অন্তত ইন্ডিয়া মনে করে না, তা না হলে তাদের প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলতো না। এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত সিগনিফিক্যান্ট, কারণ আমরাও কিন্তু এই স্ট্রেট অফ হরমুজের উপরে ডিপেন্ডেন্ট। যদি আপনি চিন্তা করেন যে আমাদের তেল, আমাদের ফার্টিলাইজার, আমাদের গ্যাস এবং অন্যান্য খুবই 5টা খুবই এসেনশিয়াল কমোডিটিস এই রুট দিয়ে কিন্তু চলাফেরা করে, মানে বাল্ক অ্যামাউন্টে 20%। এখন কি অবস্থা আছে হরমুজ? এখন তো ব্লকেড, এটা ব্লকেডে আছে, যেটা লাস্ট যেটা হিসাবে যে গতকালকে মনে হয় 3টা কি 4টা জাহাজ তারা অ্যালাউ করেছে ইরানের পক্ষ থেকে যে তারা যেন ক্রস করতে পারে। বাই দ্য ওয়ে এইখানে কিন্তু প্রতিদিন 130 থেকে 140টা জাহাজ চলাচল করতো, সেখানে সেটা এখন লেস দেন 10-5 এরকম চলে এসছে। এবং এর মধ্যে যেটা ঘটেছে যে গতকালকে ট্রাম্প আনঅ্যাকসেপ্টেবল বলার পরই কিন্তু তেলের দাম বেড়ে গেছে। তো এই গোটা প্রেক্ষাপটে যেটা মনে হচ্ছে যে যুদ্ধ সহসা থামবে বলে সেরকম যুদ্ধ পরিস্থিতির থামবে এটা আমি বলবো না, উন্নতি হবে এই ধরনের কোনো কিছু দেখছি না। কারণ ইরান অলরেডি গতকালকেই তাদের যে নিউজ পেপারগুলো ছাপা হয়েছে সেখানে তাদের জনগণকে বলা হয়েছে তারা যেন যুদ্ধের জন্য আবার পূর্ণ প্রস্তুতি নেয় বা যুদ্ধের জন্য তারা যেন তৈরি থাকে। সো এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে হয়তো বা যুদ্ধ শুরু হবে এই ধরনের আশঙ্কা তো থেকেই যায়, এবং এর সঙ্গে যে এর প্রভাব, নেতিবাচক প্রভাব অন্যান্য দেশগুলোর উপরে, সেটাও খুবই আসন্ন বলেই মনে হচ্ছে, যেখানে বাংলাদেশও এর থেকে কিন্তু রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। অ্যাজ আই সেড যে ইন্ডিয়ার মতো বড় দেশও যখন একটা এত বড় আহ্বান জানায় যে এক্সপেন্ডিচারটাকে কন্ট্রোল করো, তারপরে আর একটা জায়গায় যে খাবার তেল বা অস্টেরিটি মেজার্সের কথা যখন বলে, তখন আমাদেরও কিন্তু এই ধরনের আমাদের মতো ছোট দেশেরও কিন্তু কিছু ইঙ্গিত থাকে যে আমাদেরও এখন কিন্তু মনে হয় ব্যবস্থা নেওয়ার সময় চলে আসছে।